গল্পে মনের কথায় তোমাকে স্বাগত। আজকে পাঠ করে শোনাবো স্বনামধন্যা লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটা বাংলা ছোট গল্প। গল্পের নাম সামনে সমুদ্র। রাত্রে খাবার টেবিলে কথাটা পারল শ্রাবণী। তাতারের গরমের ছুটি তো শেষ হয়ে এলো, চলো না কোথাও একটু বেরিয়ে আসি। ধীমান রুটির সঙ্গে গোগ্রাসে একটা টিভি সিরিয়াল গিলছিল। নায়িকা গুপ্ত প্রেমিকের সঙ্গে অভিশ্বাস সেরে বাড়ি ফিরেছে। বাইরে থেকে কলিং বেল বাজিয়েই চলেছে অবিরাম। কেউ দরজা খুলছে না। মরিয়া হয়ে দরজায় ধাক্কা দিতেই দরজা হাট। ড্রয়িং রুমের সোফায় গুলি খেয়ে পড়ে আছে নায়িকার স্বামী। এমন রুদ্ধশ্বাস সময়ে শ্রাবণীর বায়না ধীমানের কানে যাওয়ার কথা নয়, গেলও না। কিন্তু তা তার ছাড়বার পাত্র নয়। কদিন আগেও তাকে সকাল সকাল খাইয়ে ঘুম পাড়িয়ে দিত শ্রাবণী। আজকাল সে বাবা মার সঙ্গে খাবার টেবিলে বসবেই। আগে খাওয়া হয়ে গেলেও সে ধীমানের হাত ধরে ঝাঁকালো। হ্যাঁ বাবা, চলো না। টিভি থেকে চোখ সরালো না ধীমান। কোথায় যাবি? ওই যে মা বলল কোথায় একটা বেরিয়ে আসি। তার আগে শ্রাবণীই উত্তর দিল, কাছাকাছি কোথাও, দুদিনের জন্য। অনেক দিন তো বাইরে বেরোনো হয়নি। আমি কি করে যাব? এখন আমার ছুটি কোথায়? কেন বাবা, সামনের সপ্তাহে ফ্রাইডে স্যাটারডেতে তো ছুটি আছে। আছে, তবে ও 3 দিনের জন্য অন্য প্ল্যানও ভাঁজা আছে ধীমানের। সে নরম করে ছেলের মাথায় হাত রাখল। আমার যে ওই সময় একটা অফিস ট্যুর আছে তাতার। না, তুমি ট্যুরে যাবে না, আমরা বেড়াতে যাব। তা হয় না তাতার, জেদ করো না। তাতারের মুখ এইটুকু হয়ে গেল। বাবার সামান্যতম প্রত্যাখ্যানেও চোখে জল এসে যায় তার, ঠোঁট ফুলে ওঠে। ধীমানও ছেলের সম্পর্কে খুবই স্পর্শকাতর, একটু দুর্বলই হয়ে পড়ল। তারই মতো জেদি হয়েছে ছেলেটা, অভিমানী, বাপ কা বেটা। ধীমান কাছে টানল ছেলেকে। অমনি চোখ দিয়ে লেবুর জল পড়া শুরু হলো তো? আচ্ছা বাবা আচ্ছা, দরকার হলে আমি অফিস ট্যুর ক্যান্সেল করব। ঠিক তো? ঠিক, ওয়াদা। ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের ভঙ্গিতে হাতে হাত মেলালো বাপ ছেলে। শ্রাবণী টেবিল থেকে মাছ তরকারির বাটি ফ্রিজে ঢোকাচ্ছে। তাহলে দুদিনের জন্য দীঘা ঘুরে আসা যাক, কি বলো? শ্রাবণীর হাসিতে হালকা ব্যঙ্গ মিশল। মন্দ কি, তবে দীঘার ভিড়ে না গিয়ে গড়িয়াহাটে গেলেও হয়, শ্যামবাজারেও যেতে পারো। ও, দীঘা পছন্দ নয়? তাহলে তাতা তুমিই বলো কোথায় যাবে। তার কলকাতার বাইরে যে কোনো জায়গায় যেতে পারলেই খুব খুশি। সে বাবার কোলের কাছে বাবু হয়ে বসল। বাবা, সুন্দরবন যাবে? আমাদের ক্লাসের স্বপ্নজিৎ গিয়েছিল লঞ্চে করে। না না, জ্যৈষ্ঠ মাসে সুন্দরবন যেতে হবে না, এলোমেলো ঝড় উঠবে, দেখো নি গত সপ্তাহে একটা নৌকাডুবি হয়েছে। তাহলে চলো মায়াপুর, মায়াপুর নবদ্বীপ। শ্রাবণী এমন অদ্ভুতভাবে ধীমানের দিকে তাকালো, যেন এমন হাস্যকর কথা পৃথিবীতে কেউ কোনো দিন বলেনি। ধীমান মনে মনে উষ্মা বোধ করছিল। ধীমানের কোনো কথা কোনো কাজে কখনো পুরোপুরি খুশি হতে দেখল না শ্রাবণীকে। রান্নার প্রশংসা করলেও নয়, বিবাহবার্ষিকীতে বিদেশি পারফিউম এনে দিলেও নয়, পুজোতে দামি শাড়ি কিনে দিলেও নয়। অসহ্য লাগে ধীমানের। চেপে চেপে অ্যাস্ট্রেতে সিগারেট নেবালো ধীমান। অন্যদিন এই সময় তাতারের চোখে ঘুম জড়িয়ে আসতে থাকে, আজ তার চিহ্ন মাত্র নেই। তাতারকে সোফা থেকে ওঠালো শ্রাবণী। চলো, শুয়ে পড়বে চলো, মনে রেখো তোমার স্কুলের ট্রাস্ট শেষ হয়নি। তার মার সঙ্গে বিশেষ সুবিধা করতে পারে না। তার যত বায়নাক্কা ধীমানের কাছে। যেতে যেতেও সে মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, তাহলে কোথায় যাচ্ছি বাবা? শ্রাবণী শান্ত স্বরে বলল, সে যাব একটা কোথাও, নতুন জায়গায়। মাথাটা টিপটিপ করছিল ধীমানের। ভেজে রাখা প্ল্যান পুরো চৌপাট। ভাগ্যিস কিছু ফাইনাল করে ফেলেনি। যাকগে, একবার নয় বউ ছেলেকে নিয়ে ঘুরেই এলো। ছেলেকে নিয়ে যাওয়ার সময় শ্রাবণী টিভি কমিয়ে দিয়ে গেছে। শব্দ এখন এত কম যে মনে হয় হালকা ভাসছে গানটা। ভাসন্ত সুরে দুলছে লাস্যময়ী যুবতী। ধীমান সেদিকে তাকিয়ে অন্যমনস্ক বারবার। ছুটিটা মারা গেল, ছুটিটা মারা গেল, ছুটিটা মারা গেল। শোয়ার ঘরের দরজা আস্তে আস্তে টেনে শ্রাবণী ফিরেছে ধীমানের কাছে।
ধীমান সামান্য অবাক। ছেলেকে শোয়াতে গিয়ে শ্রাবণী সাধারণত আর পারে না, নিজেও শুয়ে পড়ে, আর শুলেই সঙ্গে সঙ্গে ঘুম ছেলেকে আঁকড়ে। ঘাড় ঘুরিয়ে ধীমান প্রশ্ন করল, কিছু বলবে? তারা নেই, তোমার নাচ গান শেষ হোক। শব্দহীন বসে আছে দুজনে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট। শ্রাবণী বুঝি এভাবেই বসে থাকতে পারবে অনন্তকাল। ধীমান ক্রমশ চাপ অনুভব করছিল, চোরা মানসিক চাপ। অধৈর্য পায়ে নিজেই গিয়ে টিভি বন্ধ করে এলো। বোর করো না, বলো কি বলবে। শ্রাবণী মিটিমিটি হাসছে। জায়গা ঠিক করতে পারলে না তো? বাজে বকো না, তোমার তো কোনো জায়গায় পছন্দ নয়। বিরক্তিটা গায়ে মাখল না শ্রাবণী। আমার একটা জায়গা ঠিক করা আছে। কোথায়? হুম, নাম বলবো না, সাসপেন্স। সেটা একটা দারুণ সাইট। রঞ্জনা আর রঞ্জনার বর গিয়েছিল। রঞ্জনাকে ধীমান একেবারে পছন্দ করে না। শ্রাবণীর কলেজের বন্ধু, গাঁক গাঁক করে চেঁচায়, অশ্লীল রসিকতা করে, সব সময় আলুথালু। তোমার রঞ্জনার টেস্ট? ও তো যেখানে কারি কারি খাবার পাবে সেই জায়গায় ভালো বলবে। কোন জায়গার কথা বলেছে? দেওঘর, মধুপুর বুঝি? প্যাঁড়া, মুরগি, আম। না গো না, এই গরমে কেউ ওদিকে বেড়াতে যায়? ধীমান মনে মনে বলল, ওই ধুমসিটা সব পারে। মুখে বলল, ও যেখানে বলবে সেখানেই যেতে হবে। ওকে বলো আগে শাড়ি জামা ভালো করে পরতে শিখুক, নিজের বপু সামলাতে শিখুক, তারপর লোকজনকে। ওভাবে বলছো কেন? থাইরয়েডের প্রবলেম, একটু মোটা হয়ে গেছে, শরীর হাঁসফাঁস করে বলেই না। ওর থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল সব কিছুর গণ্ডগোল আছে। আছে তো আছে। তুমি এবার বেড়ানোর জায়গা, বুকিং সব কিছু ভার আমার উপর ছেড়ে দাও তো। যা ইচ্ছা করো, শুধু মনে রেখো শুক্র, শনি, রবি, তার বেশি নয়। সোমবার আমাকে অফিস যেতেই হবে। ধীমান হুম হাম করে বাথরুমে ঢুকে গেল, দড়াম করে দরজা বন্ধ করলো। বাথরুম থেকে বেরিয়ে সোজা শোয়ার ঘর, সব দরজায় হাঁ হাঁ। একটা ভারী দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো শ্রাবণীর বুক থেকে। লোকটা বাথরুমের আলোও নেভায় না। ঘরে ঢোকার আগে শ্রাবণীর কান্না পাচ্ছিল। বেড ল্যাম্পের নীলচে আলোয় ঘরটা যেন এক আধো আধো অন্ধকার গুহা, আদিম, ভয়াল। বিছানা ছাড়ার পর থেকে নানা ফরমায়েশে মশগুল থাকে ধীমান। মুখ ফুটে বলার দরকার নেই, মনে মনে ভাবলেই যথেষ্ট। হাতের কাছে সব হাজির, অন্তত 3 কাপ চা, হালকা কিছু পছন্দসই ব্রেকফাস্ট। বাজার এনে ফেলতে না ফেলতেই সামনে সেভিং সেট। 9:30টার মধ্যে ভাত, নিখুঁত নিভাজ প্যান্ট শার্ট, ঘামের গন্ধহীন মোজা, প্রতিদিন আলাদা আলাদা রুমাল। এত নিঃশব্দে ধীমানের হাতে পৌঁছে যায় সব কিছু যে সেখানে শ্রাবণীর অস্তিত্বটা পৃথক করে টেরই পাওয়া যায় না। বাতাসের মতো শ্রাবণী যেন ছড়িয়ে আছে গোটা সংসারে, অবয়বহীন কিন্তু আছে। ধীমান ছাড়াও সংসারে তার কাজ কম নয়। ছেলের পড়াশোনা, বই খাতা গুছানো, 9টার মধ্যে ছেলেকে স্কুলের জন্য তৈরি করা, ছেলের টিফিন, কাজের লোকের সঙ্গে ক্রমাগত লেগে থেকে প্রতিটি খুঁটিনাটি সামলানো, রান্না বান্না, সব মিলিয়ে সংসারটাকে তেল মোবিল খাওয়া এক মসৃণ যন্ত্রের মতো চালানো। দেখলে মনে হয় যন্ত্রটা কেউ চালাচ্ছে না, নিজে নিজেই চলছে যন্ত্র। এত হুড়োহুড়ির মধ্যে সকালে আর কথাটা উঠলই না। অফিস গিয়ে বেড়ানোর প্রসঙ্গটা বেমালুম ভুলে গেল ধীমান। সে একটা বহুজাতিক প্রতিষ্ঠানের মাঝারি মাপের অফিসার। সকালে যথেষ্ট কাজে ব্যস্ত থাকতে হয় তাকে, বিকেলের দিকে একটু স্বাধীনভাবে হাত পা মেলার সুযোগ পায়। সব সেরে বাড়ি ফিরল 9টার পরে। তখন আর ধীমান ধীমানে নেই। তাতার ঘরে বসে কমিক্স পড়ছিল। বাবাকে দেখে ছুটে এসেছে ড্রয়িং স্পেসে। সব ঠিক হয়ে গেছে বাবা, ফাইনাল। ধীমানের শরীর সোফায় এলানো, শ্রান্ত মগজ কোনো শব্দই গ্রহণ করেনি। শ্রাবণী টেবিলে ঠান্ডা জল রাখল। আহ তাতার, বাবাকে রেস্ট নিতে দাও। এক চুমুকে জলটুকু শেষ করলো ধীমান। বুকের 2-3টে বোতাম খুলে দিল, আড়মোড়া ভাঙল। তাতার অস্থিরভাবে বলল, বাবা আমার কথা শোনো, বাবা ও বাবা। তাতারকে কোলে টানল ধীমান। কি বাবা? বাবার কানের কাছে মুখ নিয়ে গেল তাতার।
মা জায়গা ঠিক করে ফেলেছে। ধীমান চোখ নাচালো। কোথায়? পৃথিবীর ভিতরে তো? উড়িষ্যা। দুদিনের জন্য উড়িষ্যা? তোর মা পারেও বটে। তা উড়িষ্যার কোথায়? শিমলিপাল, কেওনঝড়, না একদম চিল্কা? বিদ্রুপটা বুঝল না তাতার। সমান উৎসাহে বলে চলেছে, হলো না, হলো না, তুমি ফেল। বলতে বলতে দৌড়ে ঘর থেকে একটা হলুদ কাগজ নিয়ে এসেছে। এই দেখো, হোটেলের বুকিং। ছেলের হাত থেকে অলস মুখে কাগজটা নিল ধীমান। ভাঁজ খুলতেই সহসা বিদ্যুৎপৃষ্ট। সমস্ত স্নায়ু মুহূর্তের জন্য বিকল, নিঃশ্বাস বন্ধ। লাল লাল লেখাগুলো চোখের সামনে কাঁপছে আগুনের শিখা হয়ে। ক্যাসুরিনা হলিডে রিসোর্ট, চাঁদিপুর। প্রকাণ্ড এলাকা জুড়ে শুধু সবুজ আর সবুজ, গাঢ় সবুজ, কালচে সবুজ, ফিকে সবুজ। কেয়া ঝোপ, ডান দিকে একটা দিঘি, গাছগাছালির ফাঁকে ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু খড়ে ছাওয়া কুঁড়ে ঘর। লাল মোরাম বিছানোর সরু সরু রাস্তা সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে এক একটা কুঁড়ে ঘরের দিকে। গাছ আর আগাছায় গোটা চত্বর জুড়ে হালকা অরণ্যের আভাস। তাতার খুশিতে হাততালি দিয়ে উঠল। কোন কুঁড়ে ঘরটায় আমরা থাকবো গো বাবা? ধীমান অটোরিকশার ভাড়া মেটাচ্ছিল। আলগোছে ছেলের চুল ঘেঁটে দিল। তোর কোন কটেজটা পছন্দ? কটেজ শব্দটা ঠিক মনোপুত হলো না তাতারের। সে এখানে কুঁড়ে ঘরেই থাকতে এসেছে। পালক পালক ভুরু তুলে প্রশ্ন করল, কুঁড়ে ঘরের ওয়াল তো মাটি দিয়ে তৈরি হয় না বাবা? ছাদ থাকে, দাওয়া থাকে। ওরে বাস, তুই এত সব কথা শিখলি কোথা থেকে? ঝাপ, দাওয়া। গোপালের মা বলে তো। শ্রাবণী আলতোভাবে শাড়ির আঁচল কুচি ঠিকঠাক করে নিচ্ছিল। মৃদু শাসন করলো ছেলেকে। গোপালের মা নয়, সুমতি মাসি বলো। মায়ের শাসনে তাতারের উচ্ছ্বাস কমল না একটুও। ধীমানের হাত চেপে ধরেছে সে। কুঁড়ে ঘরে নাকি বাথরুম থাকে না বাবা, মাঠে পটি করতে হয়। বাইরে থেকে দেখে যেমন লাগে, ঘরগুলোর ভিতরটা মোটেই সেরকম নয়। প্রতিটা ঘরই পাকা, রংটাই যা মেটে। ঘরে লাইট, ফ্যান, ইংলিশ খাট, ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল সব নাগরিক সাজসজ্জাই আছে। অ্যাটাচড বাথও। খোলসটাই গ্রাম্য শুধু, শৌখিন গ্রাম্যতা। ধীমান জানে। যা জানে সব কিছু কি সবসময় বলে ফেলা যায়? ধীমান আর চোখে শ্রাবণীকে দেখে নিল। সামান্য তফাতে সরে জংলা ঝোপের ফাঁক দিয়ে সমুদ্র খোঁজার চেষ্টা করছে শ্রাবণী। কটেজগুলোর পিছনে ঝাউবন, তারপরেই সমুদ্র। সমুদ্র এত কাছে, তবু তার স্বর স্পষ্ট নয় কেন এখন? খুব ক্ষীণ এক ধ্বনি শুধু কানে আসে। ওটা কি সমুদ্রের স্বর, নাকি ধীমানের নিজেরই নিঃশ্বাসের আওয়াজ? গাঢ় কিন্তু চাপা। রোগা লম্বা এক উদ্দীপরা বেয়ারা এগিয়ে আসছে। নকুল। ধীমান তাড়াতাড়ি নিজেকে সপ্রতিভ করে নিল। কি গো ভাই, আমার ছেলে জিজ্ঞেস করছে তোমাদের এখানে কটেজে বাথরুম টাথরুম আছে তো? নকুলের চকচকে কালো মুখে বিস্ময় ফুটে উঠে মিলিয়ে গেল। ধীমানের ইঙ্গিত সে বুঝে গেছে। নিশ্চয়ই আছে স্যার। আপনাদের কত নম্বর কটেজ? দাঁড়াও, মেম সাহেব জানে। ধীমান ডাকলো শ্রাবণীকে। এই, বুকিং স্লিপটা দাও তো, অফিসের এন্ট্রিগুলো সেরে আসি। অফিসের বারান্দায় দাঁড়িয়ে ধীমান আরেকবার পিছন ফিরল। না, শ্রাবণীরা এদিকে আসছে না। তাতার পৌঁছে গেছে মার কাছে। অফিস রুমে ঢুকে ধীমানের দ্বিতীয়বার পা কেঁপে গেল। কাউন্টারে সেই ফর্সা মোটা গোফালা লোকটা, অরুণ না বরুণ কি যেন নাম। লোকটা মাথা নিচু করে এক মনে ক্যালকুলেটর টিপে যাচ্ছে। এক্সকিউজ মি, একটা বুকিং ছিল, ধীমান বাসু অ্যান্ড ফ্যামিলি। লোকটা মুখ তুলল। আসুন স্যার, আসুন, ওয়েলকাম টু আওয়ার রিসর্ট। বুকিং স্লিপ দেখার সময় কি একটু চমকে উঠল লোকটা? কপালে ভাঁজ পড়ল। পেশাদার ভঙ্গিতে জাবদা রেজিস্টার এগিয়ে দিল সামনে। ফিল আপ করুন স্যার। এই নকুল, 12 নম্বর রেডি আছে তো? লাগেজ পৌঁছে দিয়ায়। ধীমান বেশ অস্বস্তি বোধ করছিল।
লোকটা সেম দৃষ্টিতে ধীমানের লেখা দেখছে। ধীমান বাসু, মেল, এজ 36, শ্রাবণী বাসু, ফিমেল, এজ 32, অর্চিষ্মান বাসু, চাইল্ড, এজ 6। কপাল! বিশ্ব ব্রহ্মাণ্ডে এত বেড়ানোর জায়গা থাকতে এই চাঁদিপুরই পছন্দ হলো শ্রাবণীর। কি কুক্ষণেই যে ওই মুটকি রঞ্জনাটা বর নিয়ে থেকে গেছে এই রিসোর্টে। শুধু কি থাকা, ফিরে গিয়ে এমন ব্রেন ওয়াশ করেছে বন্ধুর যে নাচতে নাচতে সে একেবারে টিকিট কেটে ফেলল। ধীমান বাধা দেওয়ার অবকাশটুকুও পেল না। মার মুখে শুনে শুনে ছেলেরও বায়না, কুড়ে ঘরে থাকবে। ধীমান করবেটা কি? সে তো আর চিৎকার করে বউ বাচ্চাকে বলতে পারে না, ওখানে তোমাদের নিয়ে যাওয়া যায় না, ওই সমুদ্রটুকু আমাদের, আমার আর দোলনের। বেজার মুখে খাতা ঘুরিয়ে দিল ধীমান। ঘরে দুটো চা পাঠিয়ে দেবেন তো। এই গরমে চা খাবেন স্যার? বলেন তো ডাব পাঠিয়ে দিই, কচি দেখে। লোকটা গলা নামালো। আপনি তো স্যার ডাবই। বললাম তো চা। দোলন চা খায় না। প্রত্যেকবার এখানে এসে প্রথমেই ডাবের অর্ডার করে থাকে ধীমান। লোকটা ভোলেনি। প্রতিটি বোর্ডারের পছন্দ অপছন্দ নিপুণভাবে জমা রেখে দেয় স্মৃতিতে। ছোট্ট একটা মাঠের ওপর 12 নম্বর কুটির। নকুল ঘর খুলে দিয়ে গেছে। ভিতরে ঢুকতে একটু ইচ্ছা করছিল না ধীমানের। তার চোখ ঘুরে ফিরে প্রান্তসীমার কুটিরটার দিকে চলে যাচ্ছে বারবার। 13 নম্বর। ওখানে সমুদ্রের সামনে কোনো ঝাউয়ের আড়াল নেই। সমুদ্র ওখানে সম্পূর্ণ অবারিত, নগ্ন, নির্জন। ধীমান সম্মোহিতের মতো 13 নম্বরের দিকে এগিয়ে গেল। ঘরের দরজায় তালা, সম্ভবত কোনো বোর্ডার নেই। তাতে কিছু যায় আসে না ধীমানের। তার কাছে ঘরটা সব সময় উন্মুক্ত। ও ঘরের প্রতিটা খাঁজ, দাগ, কোণ, অনুকোণ বড় বেশি চেনা, মুখস্থ। দোলনের শরীর, যেমন দোলনের নির্মম দুটো ফর্সা সাদা পা, দরজার দুপাশে দুটো সিঙ্গল বেড খাট, ডান দিকের খাটের কাছে বাহারি ড্রেসিং টেবিল, ছোট্ট সুন্দর টুল, দোলনের ডান উরুতে কালচে বাদামি জরুল, বাঁদিকের কোণে দেওয়াল আলমারি, বা হাঁটুতে ছোটবেলায় কাটা দাগ, মাঝের দেওয়ালে চেয়ার টেবিল, টেবিলে নীল জগ, কাচের গ্লাস, সোনালি অ্যাস্ট্রে, দোলনের পিঠে পরপর 3টে লাল তিল, দু খাটের মধ্যিখানে সরু লম্বা চটের কার্পেট, উপর হয়ে শুয়ে থাকা দোলনের শিরদাঁড়ায় রহস্যময় গভীর খাঁজ। চোখ বুজে অনুপুঙ্খ বর্ণনা করে যেতে পারে ধীমান। দেওয়ালে ফুল হাতে হাস্যময়ী জাপানি তরুণী, বাথরুমের শাওয়ারে গোলাপি ঝাঁঝরি, দোলনের গালের টোল, সব সব কিছু। দোলনের গালের টোল ইদানিং অনেকটা ভরে এসেছে। সম্প্রতি চশমা নেওয়ার পর মুখটা একটু অন্যরকম। শাওয়ারের ঝাঁঝরির রং কি বদলেছে? গোলাপি থেকে শ্যাওলা সবুজ, অথবা গাঢ় নীল? মনে হয় না। 2 বছরে এই রিসোর্টের কোনো কিছুই তেমন বদলাতে দেখেনি ধীমান, ভিতরে বা বাইরেও। সামনের কাঁটাতারের বেড়াটা প্রথম দিনের মতোই ভাঙা ভাঙা, একটা জায়গায় তো পুরো খুলেই পড়েছে। ওই কাঁটাতারের ফাঁক দিয়েই প্রথমবার সমুদ্রে নেমেছিল দোলন। লাফিয়ে পাথরে নামতে গিয়ে পা কেটে গিয়েছিল অনেকটা, হয়তো প্রথমবার বলেই। ধীমান ফিরল। 12 নম্বরের সামনে ঘাসের উপর দাঁড়িয়ে গলা চালালো ধীমান। তাতার, এই তাতার, আর রোদ্দুরে নয়, চলে এসো। রোদ মারিয়ে ফিরছে তাতার, লাফিয়ে লাফিয়ে। পিছনে শ্রাবণী, ধীর। ধীমানের কাছে এসে উত্তেজনায় হাঁপাচ্ছিল তাতার। বারবার ঘুরে তাকাচ্ছে সমুদ্রের দিকে। বাবা, আমরা এই সমুদ্রে স্নান করব। হ্যাঁ, তবে আজ নয়, কাল সকালে। কেন আজ নয় কেন? দেখছো না, সমুদ্র এখন চলে যাচ্ছে। কাল সকালে বড় বড় পা ফেলে আমাদের কাছে চলে আসবে, তখন নামবো আমরা। এ মা, সমুদ্রে আবার পা থাকে নাকি? থাকেই তো, ঢেউগুলোই তো পা। তা এখন চলে যাচ্ছে কেন? ইচ্ছে, যখন ইচ্ছে কাছে আসবে, যখন ইচ্ছে চলে যাবে। কেন? সমুদ্র এরকম কেন? বললাম তো, ইচ্ছে, মুড। তবে যে মা বললো সমুদ্র এখানে খাঁড়ির মতো, পাড় ভেঙে ভিতরে চলে এসেছে, জোয়ারে জল বাড়লে এগিয়ে আসে, ভাটায় চলে যায়। তোমার মা যা বলেছে সেটাই ঠিক। সমুদ্রের রং এখানে এমন ঘোলা কেন বাবা? সমুদ্রের রং তো নীল হয়।
সমুদ্র সব জায়গাতেই শীতকালে বেশি নীল। শ্রাবণী ঘরে যাচ্ছিল, দরজায় দাঁড়ালো, তরল স্বরে বলল, না এলে তুমি এই স্বর্গ মিস করতে তো। চা এসে গেছে। নকুল নয়, টেরা মেঘনাদ পর থেকে চা ঢেলে দিল দুজনকে। আপনাদের বিলটা বলে দেবেন স্যার। মেঘনাথের মুখের দিকে না তাকিয়ে ধীমান বলল, কি পাওয়া যাবে? ফিশ, চিকেন। আমি চিকেন খাবো বাবা। তাহলে 3টে চিকেনই বলে দিই, কি বলো? আমি মুরগি খাবো না, মাছ। জানা কথা, শ্রাবণীর সঙ্গে ছোটোখাটো পছন্দগুলো আর মিলতে চায় না আজকাল। ধীমান যদি মাখন চায়, শ্রাবণী চাইবে জ্যাম জেলি। শ্রাবণী দেওয়ালে ক্রিম রং চাইলে হালকা নীল ভালো লাগতে থাকে ধীমানের। একমাত্র ছেলের সঙ্গে ধীমানের যা মতের মিল, ওই ছেলের টানেই না শ্রাবণীর সঙ্গে সম্পর্কটা জিয়ে রাখা। মেঘনাথ অর্ডার নিয়ে চলে যাচ্ছিল, কি ভেবে দাঁড়িয়ে পড়ল। খাবার কি রুমে দিয়ে যাব স্যার? কেন রুমে কেন? তোমাদের ডাইনিং হল আছে না? সে তো আছেই, অনেকে তো রুমে খাওয়া পছন্দ করে, তাই বলছিলাম। কটা নাগাদ খেতে আসছেন স্যার? কেন গো, সেই জেনে তবে তোমরা রান্না বসাবে? আমরা ছাড়া আর কোনো বোর্ডার নেই বুঝি? তেমন আর কই, গত সপ্তাহেও সব ফুল ছিল। আজ 3, 5, 7, 8, 11 ছাড়া সব ফাঁকা। কাল অনেকে আসবে। তাতার ঢাল বেয়ে নেমে গেছে কাঁটাতারের কাছে, 13 নম্বরের সামনে। 2 হাতে লকবকে খুঁটিটা ধরে নাড়াচ্ছে প্রাণপ্রণ। শ্রাবণী তাতারকে ধরে এনে দাঁড়িয়েছে সামনে। ওই কটেজটা কি দারুণ, তাই না গো? সামনেটা পুরো ফাঁকা, ঘর আর সমুদ্র, মাঝখানে আর কিচ্ছু নেই। ধীমান প্রাণপ্রণ চেষ্টায় 13 নম্বরের দিকে উদাস তাকালো। তবে একটু বেশি ফাঁকা। ওটা তো খালি আছে, দেখো না ম্যানেজারকে বলে ওখানে শিফট করা যায় কি না। রাত্রিবেলা ভীষণ ভালো লাগবে। ধীমানের গলা কেঁপে গেল। না না, অত ফাঁকা ভালো না, রাতে সাপ খোপ বেরোতে পারে। দোলনের সঙ্গে ধীমানের পরিচয় তেমন নতুন নয়, আবার খুব পুরনোও নয়। ধীমানদের অফিসের ফ্লোরেই LICর একটা ব্রাঞ্চ আছে, সেখানে আসত প্রায় দোলন। বছর 3 আগে লিফটে করিডরের গেটে বেশ কয়েকবার চোখে পড়েছিল ধীমানের। চোখে পড়ার মতোই চেহারা, বাঙালি মেয়েদের তুলনায় দীর্ঘাঙ্গী, ছিপছিপে কিন্তু ভরার স্বাস্থ্য, স্নিগ্ধ মুখশ্রী, টানা টানা চোখ, মসৃণ ত্বক। বয়স বড় তো 24-25। একবার তাকালে দ্বিতীয়বার চোখ চলে যাবেই। সুযোগ বুঝে একদিন আলাপও করে ফেলল ধীমান। কিছু মনে করবেন না, আপনাকে প্রায় এসে দাঁড়িয়ে থাকতে দেখি। আপনার কি কোনো পলিসি টলিসি আটকে আছে? দোলন সেদিন বড় বিষণ্ণ ছিল, অন্যমনস্ক। আপন মনেই বলে ফেলেছিল, রোজই এসে ফিরে যাচ্ছি, রোজই কিছু না কিছু কাগজ চায়। ম্যাচিওর পলিসি? না, অ্যাক্সিডেন্ট ক্লেম। মেডিকেল সার্টিফিকেট চাইলো, দিলাম। হসপিটালের কাগজপত্র নিল, এখন বলছে ওসবে হবে না, ওরা নিজেরা মেডিকেল বোর্ড বসাবে। আমার এখানে 2-3 জন চেনা আছে, বলেন তো কথা বলে দেখতে পারি। কাজ হবে বলে তো মনে হয় না, শেষ পর্যন্ত বোধহয় বাবাকে আবার টানাটানি করতেই হবে। আপনার বাবা? স্পাইনাল কর্ড ভেঙে গেছে বাস থেকে পড়ে, আর কোনোদিনও বাবা বিছানা ছেড়ে উঠতে পারবে না। তরঙ্গহীন বিস্তীর্ণ জলরাশির দিকে উদাস তাকালো ধীমান। কেন যে সেদিন সেই অশ্রুবিন্দু দেখে ফেলেছিল? না দেখলে হয়তো জীবনের ধারাটা একই খাতে বয়ে যেত। অফিস, সংসার, স্ত্রীপুত্র, একঘেয়ে। বিকেলে সমুদ্র বহু বহু দূর সরে গেছে, পড়ে আছে শুধু একটা শান্ত জলস্তর, এখন অগভীর, কোথাও পায়ের চেটোটুকু ডোবে। শ্রাবণী কোমর নুয়ে ঝিনুক কুড়িয়ে চলেছে ক্রমাগত। অসংখ্য ঝিনুক ছড়িয়ে আছে সিক্তবেলায়। বড়সড় একটা কালচে কাটার কঙ্কাল কুড়িয়ে তাতার দৌড়ে এলো। এটা কি বাবা? ধীমান ভালোভাবে নিরীক্ষণ করলো। বোধহয় শঙ্কর মাছ। শঙ্কর মাছের তো লম্বা লেজ থাকে, চাবুক হয়। চাবুকটা খসে গেছে। আমি এটা বাড়ি নিয়ে যাব বাবা। ইস!
পচা গন্ধ বেরোচ্ছে, কটেজে নিয়ে গেলেই পিঁপড়ে লেগে যাবে। না, আমি এটা নিয়ে যাব, রোদ্দুরে শুকিয়ে নেব। এটা নিয়ে তুই কি করবি? এটা আমার কালেকশন, আমি এটা রং করে একটা ডাইনোসর বানাবো। নিজেকে বড় ক্লান্ত লাগছিল ধীমানের। দুপুরে খাওয়া দাওয়ার পর তাতার আর শ্রাবণী ঘণ্টাখানেক ঘুমিয়ে এখন তরতাজা। ধীমানই শুতে পারল না এক ফোঁটা। চোখ বুঝলেই সামনে দোলন, 13 নম্বর ঘর। দোলনের অবশ্য খুব ইচ্ছা ছিল এবার জঙ্গলে যাওয়ার, কাঁকড়াঝোড়। শালমহুয়ার বনে হঠাৎ হঠাৎ হারিয়ে যাবে দোলন। বড় বড় পাতার ফাঁক দিয়ে শো শো হাওয়া বইবে, শুকনো পাতা মারিয়ে শব্দ করে দৌড়াবে ধীমান। গাছের আড়াল থেকে তাই দেখে ঝর্ণা হয়ে দোলন হাসিতে ভেঙে পড়বে। ভাবতেই শরীর জুড়ে রোমাঞ্চ। ওই যে উদ্দেশ্যহীন বাধাবন্ধনহীন দৌড়, তার উত্তেজনা কী তীব্র তা শ্রাবণী কোনোদিনই বুঝবে না। তাছাড়া দোলনের সংশয়হীন নির্ভরতাকে ধীমান অস্বীকার করবেই বা কী করে? পঙ্গু বাবা, আধপাগলা মা, ছোট ছোট ভাই বোন নিয়ে দোলন যখন অকুল পাথারে, তখন কে তার পাশে দাঁড়িয়েছিল? ধীমান। ধীমানই তো, কোনো রকম প্রত্যাশা ছাড়াই নিজের অফিসের কন্ট্রাক্টরদের ধরে একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে দোলনের। দোলনের বাবার নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করেছে, ছোটাছুটি করে জীবন বিমার টাকা উদ্ধার করেছে, ভাই বোনদের লেখাপড়া চালিয়ে যাওয়ার নিশ্চয়তা দিয়েছে। এসব কি কম কথা? বিনিময়ে সে দোলনের কাছে কিছুই চায়নি। একটু সঙ্গ, একটু বন্ধুত্ব, এক চিলতে নীল আকাশ, ব্যাস। ধীমান দোলনকে প্রথম চুমু খেয়েছিল আলাপের 6 মাস পরে, দোলনদেরই বাড়িতে। আগ্রাসী পুরুষের মতো নয়, ভীরু প্রেমিকের মতো। তারও অনেক পরে, প্রায় বছর দেড়েকের মাথায় দোলন বলেছিল, আমাকে কদিনের জন্য একটু বেড়াতে নিয়ে যাবে? খোলা হাওয়ায়, কোনো ফাঁকা জায়গায়। এই দমবন্ধ পরিবেশে আমি হাঁপিয়ে উঠেছি। ধীমানের শরীরে মাদল বেজে উঠেছিল। তাতার হওয়ার পর থেকে ধীরে ধীরে শ্রাবণী তখন শুধুই অভ্যাস, বর্ণহীন, স্বাদহীন পানীয় জলের মতো। ছোট ছোট কামনা বাসনাগুলোই বা শ্রাবণীর কাছ থেকে সেভাবে মেটে কই? আমার সঙ্গে বেড়াতে যাওয়ার পরিণাম জানো? জানি, তুমি আমাকে গপ করে খেয়ে ফেলবে। তারপর? ধীমানের রক্তে লক্ষ পিঁপড়ের ওঠানামা। তার আর পর নেই। আমিও তো ভাবতে পারি না, ভাবতে হয় তুমি ভাবো। তোমার বাবা মা কি মনে করবে? ভাই বোনেরা? তাদের তো তুমি কবেই গিলে বসে আছো। তুমি তাদের কাছে ভগবানের মানুষ এডিশন, অবতার নাম্বার 11। তখনই চাঁদিপুর প্রথমবার। দু একবার লুকিয়ে চুরিয়ে ডায়মন্ড হারবার, ফুলেশ্বরের বাংলো অথবা কলকাতারই কোনো হোটেলের নিভৃতি। আর বারবার এই চাঁদিপুর, ওই বাঁধা ধরা 13 নম্বর কটেজ। একটু সময় কুড়িয়ে পেলেই শান্ত নির্জন ওই একটেরে কুটিরটা কী যে ভয়ঙ্করভাবে টানে ধীমানকে। রাত বাড়ালেই এই কুটির ক্রমশ বিচ্ছিন্ন দ্বীপের মতো মায়াবী হয়ে ওঠে। এক টানা সমুদ্রের ডাক, ঝিঝি পোকার শব্দ আর নোনতা বাষ্প চাঁদের আলোয় মাখামাখি হয়ে উঠতে থাকে কুটিরের চারিপাশে। দোলন বলে, তুমি এই কটেজটাতে অবসেসড হয়ে যাচ্ছ। তুমি এখানে জোরে জোরে নিঃশ্বাস নাও, একটা অন্য পৃথিবীর গন্ধ পাবে। পাচ্ছি, আষ্টে গন্ধ। আরও জোরে নিঃশ্বাস নাও। পাচ্ছি, ঘামের গন্ধ। আরও জোরে। শ্বাস টানতে গিয়ে দোলনের শরীর বেলুনের মতো ফুলে ওঠে। পাচ্ছি, বিপদের গন্ধ। কিসের বিপদ? কটেজ নাম্বারটা মনে রেখো মশাই, আনলাকি 13। শ্রাবণী দূর থেকে হাত নেড়ে ডাকছে ধীমানকে। ধীমান গলা ফাটিয়ে চেঁচালো, কি? হু হু করে বাতাস ছুটে আসছে সাগর থেকে, বাঁদিকে ঝাউবনে আছড়ে পড়ে ঢেউয়ের মতো ভেঙে ভেঙে যাচ্ছে। এদিকে ধীমান কখনো আগে আসেনি, আসার সময়ই হয়নি। বালির বুকে যত দূর চোখ যায় শুধু লাল ফুলের বাগিচা। ফুল নয়, কাঁকড়া, হাজারে হাজারে লাখে লাখে লাল কাঁকড়া। ধীমান মুগ্ধ চোখে দৃশ্যটা দেখছিল। এত হেঁটেও তাতারের প্রাণশক্তি নিঃশেষ হয়নি। সে এক বিচিত্র খেলায় মেতে উঠেছে।
কাঁকড়াগুলোর দিকে এক পা এগোয়, সামনের এক রাশ লাল ফুল কাঁকড়া বালিতে মিলিয়ে যায়। পলকের জন্য ধীমানের বুক কেঁপে উঠল। কাদের ওভাবে তাড়া করে বেড়ায় তাতার? কাঁকড়া নাকি মনেরই কয়েকশো কোটি সুপ্ত কামনা বাসনা? সামান্য বিপদের গন্ধ পেয়েই আড়ালে লুকোয়, সুযোগ পেলেই আচ্ছন্ন করে রাখে গোটা মনকে। 7 নম্বর কটেজের সামনে রাতের আসর জমজমাট। 2 মেয়ে, জামাই, বাপ, মা, 2-3টে গুড়ি গুড়ি বাচ্চা কিচমিচ করে চলছে সামনে। তাদের সঙ্গে শ্রাবণীও। শ্রাবণীকে পাকড়াও করে বয়স্ক ভদ্রলোক হাত পা নেড়ে কী সব বলছে। সকলে হেসে খুন। মত্ত বাতাস ঝিম মেরেছে সহসা। সঙ্গে সঙ্গে একটা সামুদ্রিক গরম ঝাঁঝিয়ে উঠেছে, ভ্যাপসা, চিটচিটে। ধীমান সামনের ঘাসে ইঁদির চেয়ারটা নামিয়ে নিল। অদূরে কালিমাখা ভূতের মতো নিঝুম দাঁড়িয়ে 13 নম্বর কুটির। সেদিক থেকে জোর করে মুখ ফেরালো ধীমান। আবার শ্রাবণীর হাসি, বেশ জোরে। এত জোরে শ্রাবণীর হাসি বহুকাল শোনেনি ধীমান। কি এত আড্ডা হচ্ছে! ধীমানকে ছেলের পাহারায় বসিয়ে সেই যে কাটল, আর কোনো হুঁশই নেই। শ্রাবণীর স্বভাবটা এমনিতে ভয়ানক চাপা, এত চাপা যে ধীমানের কখনো কখনো ভীষণ অস্বস্তি হয়। ধীমানের সঙ্গে বিয়েটা শ্রাবণীর বাবা মা প্রথম দিকে মেনে নেয়নি। বলতে গেলে প্রায় এক কাপড়েই চলে এসেছিল শ্রাবণী। তবুও কোনোদিন বাবা মার জন্য তাকে মন খারাপ করতে দেখেনি ধীমান। হয়তোবা করেছে, ধীমানের সামনে নয়। অথচ শ্রাবণী ছিল বাবা মা অন্ত প্রাণ। সেই বাবার সঙ্গে সে দেখা করতে গেল বিয়ের 1.5 বছর পরে, বাবার হার্ট অ্যাটাকের খবর শুনে। এটাকে কি চাপা স্বভাব বলে, না জেদ? ধীমানের মাথায় ঢোকে না। নকুল জগে রাতে জল দিতে আসছে। ধীমানকে দেখে চুপ করে দাঁড়িয়ে পড়ল। ধীমান তাকালো। কিছু বলবে? লাগবে নাকি স্যার? ছোট আছে একটা ফরেন। নকুলকে ধমকাতে গিয়েও সংযত হলো ধীমান। সে নিয়মিত মদ খায় না, কিন্তু এখানে এলে ওটা তার চাই। দোলনও চুমুক দেয় তার গ্লাস থেকে। নকুলের প্রাপ্য বকশিসটা চুকিয়ে দিল ধীমান। না, তুমি যাও, যাওয়ার সময় মেম সাহেবকে ডেকে দিয়ে যেও। শ্রাবণী মিনিট কয়েকের মধ্যেই ফিরেছে। কি এত হাহাহি হচ্ছিল এতক্ষণ? ভদ্রলোক একটা মজার গল্প বলছিলেন। ভদ্রলোক মানে ওই কেঠো বুড়োটা? হ্যাঁ গো, ওই বুড়োটাই খুব রসিক। 40 বছর আগে এখানে হানিমুন করতে এসেছিলেন, সেই গল্প। মেয়ে জামাইদের সামনে তোমার সঙ্গে হানিমুনের গল্প? ছি! সর্বদা কথার এমন বাজে মানে করো কেন বলো তো? নাতি নাতনি হয়ে গেলে মেয়ে জামাই তো বন্ধুর মতো হয়ে যায়। দারুণ ইন্টারেস্টিং গল্প। গল্প কেন, ফ্যাক্ট। ওদের হানিমুনের এক্সপেরিয়েন্স। আমার শোনার দরকার নেই। শোনোই না। ওরা যখন এসেছিলেন তখন নাকি সব হোটেল রিসর্ট কিচ্ছু ছিল না। ওই ওদিকে দূরে একটা ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো ছিল, আর সব জঙ্গল জঙ্গল। তাছাড়া একটা মজাও আছে, তাই শুনেই তো হাসছিলাম। মজা? এর পরেও? হ্যাঁ, মজা। ভদ্রলোকের নাকি তাগড়ায় গোঁফ ছিল তখন। সেই গোঁফের ভয়ে নতুন বউ ঠক ঠক করে কাঁপত, সহজে তার কাছে ঘেঁষত না। হানিমুনে এসেও জড়সড় ছিল ভয়ে। ভদ্রলোক মজা করে বলছিলেন ঠিকই, কিন্তু মুখে চোখে কি স্যাটিসফ্যাকশন, সুখ। চাঁদ নেই, আকাশ লাল হয়ে উঠেছে। সমুদ্রের একেবারে শেষ প্রান্তে ছোট ছোট বিদ্যুতের ঝিলিক। হঠাৎ হঠাৎ আলো হয়ে উঠছে ঝাউবন। তারপর যে আঁধার সেই আঁধার। শ্রাবণী বলে উঠল, আমি একটা চাকরি পেয়েছি। চাকরি? কি চাকরি? বিরাট কিছু নয়, একটা স্কুলে, প্রাইমারি স্কুল। হঠাৎ চাকরির কি দরকার পড়ল? তোমার হাত খরচে কম পড়েছে? তা নয়, নিজের একটা রোজগার থাকা ভালো। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, জুটে গেল একজনের ব্যাকিংয়ে। সামনের মাসে জয়েনিং। ও, তা একদিন পর চাকরি করতে দৌড়ালে সংসারের কি হবে? হ্যাঁ, তার ওসব নিয়ে তোমায় ভাবতে হয়েছে কোনো দিন? ভাবনা তো আমার। স্ট্রেট বলে দিচ্ছি,
আমার মত নেই। এরপর তুমি যা ভালো বোঝো করো। মাইনে কত দেবে? সব মিলিয়ে 1000-2। ধীমান স্বপ্ন দেখছিল। শব্দ আর শীতের অভিঘাতে ধীমানের ঘুম ছিঁড়ে গেল। ধর্মর করে বিছানায় উঠে বসেছে। চোখ খুলেও প্রথমটা বুঝতে পারল না সে এখন ঠিক কোথায়। চাঁদিপুরের 12 নম্বর ঘরটাকে চিনতে 2-1 মুহূর্ত সময় লেগে গেল। অন্ধের মতো হাতড়ে হাতড়ে ঘরের আলো জ্বালালো। তাতার অঘোরে ঘুমাচ্ছে। দরজা খোলা, শ্রাবণী ঘরে নেই। 2:20। গেল কোথায় শ্রাবণী? বাথরুমে নেই বোঝা যাচ্ছে, বাথরুম অন্ধকার। ঘুম চোখে ধীমান দরজা এলো। বারান্দার এক কোণে চেয়ারে গুটিসুটি হয়ে বসে আছে শ্রাবণী। শ্রাবণীকে ঘিরে অন্ধকারের আস্তরণ। বাইরে বসে কি করছো এত রাত্রিরে? ওভাবে বসে থেকো না, ঘরে এসো। ঝড় উঠেছে, ঠান্ডা লেগে যাবে। হলো কি তোমার? কি ভাবছো বসে বসে? কিছু না, এমনি। তুমি গিয়ে শো, আমার ঘুম আসছে না। কি ভাবছো আমাকে বলবে না? কালই তো পূর্ণিমা, তাই না? পরের দিন বিকেলবেলা তাতারকে নিয়ে একটু বেড়াতে বেরিয়েছিল ধীমান। সারা দুপুর সে গোঁজ হয়েছিল। শ্রাবণীও বিশেষ কথাবার্তা বলেনি। বেড়াতেও বেরোলো না বিকেলে। ছেলের টানাটানিতেও না, মাথা ধরেছে। মরুকগে, ধীমানের অত যেচে মান ভাঙানোর দায় নেই। তাতার খুশি থাকলেই যথেষ্ট। তাতারকে নিয়ে গোটা জনপদ টোটো করে চষেছে ধীমান। এখন এই রাতটুকু পার হলেই বুক ভরে নিঃশ্বাস টানল ধীমান। আহ, বন্দিদশা থেকে মুক্তি, আবার কলকাতা, আবার দোলন। তাতার সিঁড়ি বেয়ে নেমে গেছে। বোল্ডারের পিছনে বসে 8 নম্বর ঘরের বাচ্চাটার সঙ্গে গল্প জুড়েছে। ধীমান আরেকবার টর্চের আলো ঘোরালো। ও তো শ্রাবণী, ওই তো ডান দিকের বোল্ডারে বসে আছে। সাবধানে পাথর টপকে সেখানে পৌঁছালো ধীমান। কটেজের চাবিটা দাও তো। ও তুমি? কটেজ বন্ধ করে এখানে বসে আছো? আমি কাহা কাহা খুঁজে বেড়াচ্ছি। চাবি তো কাউন্টারে রাখা আছে, ম্যানেজার বলেনি? ধীমান ফিরতে যাচ্ছিল। শ্রাবণী আচমকা ডেকেছে, শোনো। রাতের মিল তো বলা হয়ে গেছে। ভোরের অটোরিকশাও ফিট করে এসেছি, কটেজে এসে ডাকবে। ও সব না, একটু বসো না এখানে। শ্রাবণীর স্বর গভীর, এত গভীর যে ধীমান ফিরতে পারল না। পাশের পাথরে বসল। কাল তোমাকে পুরো কথাটা বলিনি, আমার আরও কিছু কথা ছিল। ধীমান একটা গন্ধ পাচ্ছিল, কটু নোনা ঘ্রাণ। আমি আর তোমার সঙ্গে থাকবো না। কথাটা এত আকস্মিক, এত অপ্রত্যাশিত, ধীমান প্রথমটা হৃদয়ঙ্গম করতেই পারল না। কেন এত রাগ হঠাৎ? রাগও নয়, হঠাৎও নয়। অনেক ভেবেচিন্তে ডিসিশন নিয়েছি। তোমার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কেন? যদি বলি তোমাকে আমার আর ভালো লাগছে না। কারণটা জানতে পারি? ইচ্ছে। একজনকেই সারা জীবন ভালো লাগতে হবে তার কোনো মানে আছে? হেয়ালি করো না, খোলসা করে বলো। বললাম তো, ভালো লাগছে না। তোমার কাছ থেকে আমি আর কিছুই পাই না। তুমি একঘেয়ে, এত সাধারণ তুমি। ধীমান সপাটে চড় খেলো একটা। মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, আমি সাধারণ? আমি? কি তোমার আছে বলো? ঘুম থেকে উঠেই হাই হাই কিছু হুকুম, বাড়ি ফিরে ছেলে নিয়ে আহ্লাদিপনা, নয়তো টিভিতে চোখ রেখে বসে থাকা। তুমি একটা নেহাত কেজো মানুষ। বিশ্বাস করো, তোমাকে আমি আজকাল আর সহ্য করতে পারি না। থামো, নাটুকে কথা আর বলো না। আমি কি মেয়ে ছেলে যে রহস্য করে বেড়াবো? রহস্য তো সকলেরই থাকে গো, পুরুষেরও থাকে। তোমার নেই? সেরকম রহস্যময় পুরুষের সন্ধান পেয়েছো বুঝি? শ্রাবণী সহসা বোবা। সমুদ্রের ওপারে আকাশের ঢালে খুব আস্তে আস্তে একটা আলোর সঞ্চার হচ্ছে। অলস পায়ে সমুদ্র থেকে উঠে আসছে পূর্ণ চাঁদ। হঠাৎই লাফিয়ে উঠে পুরো মেলে দিল নিজেকে। উত্তর দিচ্ছ না যে? তারই ব্যাকিংয়ে চাকরি জুটেছে, তাই তো? কি হবে জেনে?
আমার জানার রাইট আছে তুমি আমার স্ত্রী। ধরো জানলে, কি করবে তুমি? আই উইল সি দ্যাট বাগার। দেখে নেব, এত সহজে ছাড়বো না। তোমারও স্ক্রু টাইট দিচ্ছি আমি তাতারকে দিয়ে। তাতার? তাতার তো আমার সঙ্গে চলে যাবে। তাতার আমার, মাই সান। আমাকে ছেড়ে তাতার থাকতেই পারে না। ছেলেকে তুমি কিছুই চেনোনি। তুমি হচ্ছে ওর আবদার, বায়নাক্কা, আর আমি হচ্ছে ওর প্রয়োজন। তুমি কি বোঝো না? তুমি শুধুই ওর রিলিফ, যেমন তোমার দোলন। সমুদ্র নিমেষে স্থির, বাতাস নিষ্পন্দ। কে দোলন? শ্রাবণী মুঠোয় ধরা 3-4টে কাগজ এগিয়ে দিল ধীমানের দিকে। সমুদ্র গর্জন চতুর্গুণ হয়ে ফেটে পড়ছে। ধীমান হাত বাড়ালো না। কি ওগুলো? তোমারই জিনিস। এই রিসোর্টের বিল। অক্টোবরের আছে, ডিসেম্বরের আছে, মার্চের আছে, লাস্ট এপ্রিলেরও। কোথায় পেলে? তুমি বড় অসাবধান। প্যান্টের পকেটে রেখে প্যান্ট কাচতে দাও, শার্টের বুক পকেটে অবহেলায় ফেলে রাখো, ব্রিফকেসে রেখে সেখান থেকে টাকা বার করতে বলো আমাকে। ভুল তো তোমার একবার নয়, বারবার। পূর্ণিমার ঢেউ বোলডালে মাথা খুঁজছে। উৎক্ষিপ্ত জলকণায় ভরে গেল ধীমানের মুখ। কাকে ঠকাতে চাও ধীমান? আমাকে, দোলনকে, না নিজেকেই? অশালীন জ্যোৎস্না ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে অন্ধকারের সমস্ত মুখোশ। সমুদ্র, আকাশ, মাঠ, ঝাউবন, কারুর আজ রেহাই নেই। চাঁদের হাত থেকে, ধীমানেরও না। ভিখিরির মতো ধীমান 13 নম্বর কটেজটার দিকে তাকালো। শুনশান মাঠে খেলে বেড়াচ্ছে নীল চাঁদ। কুটিরটা নেই। কোথায় যে এখন মুখ লুকোয় ধীমান? আলো ফুটছিল। সমুদ্র এখন অনেক দূরে, তরঙ্গহীন। দূর দিয়ে একদম একা একটা লোক হাঁটু জল ভেঙে হেঁটে চলেছে, তীরের এ প্রান্ত থেকে ও প্রান্তে, আবার এ প্রান্তে, অবিরাম। মরা কোটালে মাছ আসে না, তবু কি নির্বোধের মতো হাঁটে লোকটা। এ কি নির্বুদ্ধিতা, নাকি নিজের সঙ্গে লুকোচুরি খেলা? ধীমান জানে না। তার সামনে এখন শুধুই বিবর্ণ সমুদ্র।